অন্যান্য ৮-১০টা দিনের মতোই আজকের দিনটাও শুরু করেছিলাম। তবে বিকেলবেলা আমার জন্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট ওয়েট করছে, সেটা আমি ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যথারীতি দিন শুরু হয়েছে, তাওহিদের স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু ওর সকালে থেরাপি আছে। জুলাই মাসটা থেরাপি থাকবেই। আর আজকে সকালবেলায় আমার শেনের একটা পার্সেল এসেছে। এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, এত সুন্দর। আর পরার পরও দেখলাম ভালোই, খারাপ না। যদিও বা কোমরে যে রাবারটা আছে এটা সম্ভবত আমার খুলে দিতে হবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি ফিটিং ড্রেস পছন্দ করি না, আমার ঢিলা ঢালা ড্রেসই পছন্দ। তো রাবারটার কারণে একটু চেপে থাকে, তো এটা দেখি একটু ব্যবস্থা করব। প্রথমেই সকালে এই পার্সেলটা এসেছে। আজকে সকালবেলা আমাদের খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ বাসায় একটা মানুষ আসার কথা, আমার বাসাটা একটু ঠিকঠাক করার জন্য একটা লোক আসার কথা, কিন্তু উনি সকালবেলা ফোনে না করে দিয়েছে। তো একবার উঠে তাওহিদের বাবা আবারও ঘুমিয়ে গেছে। তো আমি আর ঘুমাইনি, আমি বসে বসে আমার মোবাইলে আমার কাজগুলো করছিলাম। মানে তখনও পর্যন্ত কোনো কিছুই, সাধারণ দিন যেরকম ৪-৫টা দিন যেরকম কাটে এইরকমই, বরঞ্চ আজকের দিনটা একটু ভালোই ছিল, কারণ তাওহিদের বাবার বন্ধ। এটা সোমবার দিনের ভিডিওটা শেয়ার করছি। তাওহিদের বাবার আজকে বন্ধ, তো সারাদিন বাসায় থাকবে, সেই হিসাবেই আজকের প্রিপারেশন। মোবাইলে আমার ভিডিওর কাজগুলো শেষ করে এরপর আবার রান্নাঘরে আসলাম, একটু নাস্তা রেডি করি। এখানে আমি ডিম দিয়ে লাউ দিয়ে ভাজি করছি, আর রুটি আছে, রেডিমেড রুটি আছে, আর একটু মাংস রান্না করা আছে। সো সকালের নাস্তাটা ভালোই হবে। তবে কি, সকাল থেকে না কাজগুলো কেমন কেমন যেন লাগছিল, মানে হাতে একবার কাজ উঠছে, পড়ে যাচ্ছে, মানে হাত থেকে পড়ছেই বেশি এইরকম। মনে হয় সকাল থেকেই কিছু একটা মানে ইশারা ইঙ্গিত আমাকে দিচ্ছিল, এই টাইপের আর কি। আর গতকালকে আসলে আমি ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল সারাদিনই আমার এমন একটা অবস্থা গিয়েছে যে আমার হাতে কোনো কাজই উঠে নাই। লিটারালি সারাদিন ধরতে গেলে প্রায় বসেই ছিলাম। আমি কিছু করব যে সেটাও আমি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। যাই হোক, আসি আসলে আস্তে আস্তে দিন যত যাচ্ছে পরিস্থিতি আরোই খারাপ দিকে, মানে খারাপের দিকে যাচ্ছে। যদিও বা আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো সমস্যা ছিল না, আমি এখানে ভালোই ছিলাম। যা কিছু হওয়ার বাংলাদেশে হয়েছে, আমার আব্বু আম্মুর সাথে হয়েছে। যাই হোক, এই তো রুটি রেডি করছে। এটা একদম রেডিমেড রুটি, যেটা এটা মার্কেট থেকেই কিনতে পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছি, এবং এটা খেতেও ভালো লাগে। এটা র্যাপের যে রুটিগুলো আছে সেটা, এবং দেখে কেনার চেষ্টা করি। এই রুটিটা হালাল লেখাই আছে, একটু পরে প্যাকেটটা দেখিয়ে দেব। আমি নাস্তা রেডি করে বাবা ছেলে দুজনকে ডাক দিলাম, তাদেরও মানে ওঠার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে রুটি, এই রুটিটা আসলেই খেতে খুব ভালো লাগে। ক্যারিফোর থেকে কিনে আনি, এবং এখানে হালাল এই সাইন দেওয়াই আছে, তো এটার জন্য আরও রিল্যাক্সে খাওয়া যায়, চেকটেক কিছু করার প্রয়োজন পড়ে না। আর এটা আনি, খেতে খুব ভালো লাগে। নাস্তা করার পর এই তো তাওহিদকে নিয়ে বের হয়ে গেছি, তাওহিদের থেরাপি সেন্টারে যাব। আজকে চিন্তাভাবনা ছিল একটু ড্রাইভিং করব, কারণ আমার আবার ড্রাইভিং ক্লাস আছে সামনে। আর তাছাড়া তাওহিদের স্কুল বন্ধ হয়ে গেছে, এখন এরকম না যে ওকে স্কুলে দিয়ে আমি অন্য যে কোনো সময় করতে পারবো। আর তাওহিদকে সাথে করে নিয়ে আমি ড্রাইভিংটা করতে চাই না এখনও। আমার এমনিতেই তো নিজের একা সাহস হয় না, আবার তাওহিদকে সাথে করে নিয়ে করব, সেটা আরও ভয়ের ব্যাপার। যাই হোক, এই তো সেন্টারে চলে এসেছি। আর এখানে কফি খেতে এসে হয়েছে আরেক মজার কাহিনী। মেশিন থেকে কফি বের না হয়ে শুধুই দুধ বের হয়েছে। সম্ভবত কফি শেষ হয়ে গেছে, তো অল্প একটু বের হয়েছে, এটা পুরো দুধই, এছাড়া এটার সাথে আর তেমন কোনো স্বাদ কিছুই নাই। পরে আবার তাওহিদের বাবার জন্য আরেকটা কাফে লুঙ্গো, যেটা একটু বেশি কাফে, সেটা অর্ডার করে আবার একটু মিশিয়ে দিলাম, কিন্তু কোনো রকমই আসলে হচ্ছিল না। ক্যাপাচিনোর স্বাদই অন্যরকম থাকে, আর এটা স্বাদই হয়েছে একদম বিষাদের মতো এরকম। যাই হোক, এই তো একটু একটু করে না সব কিছু খারাপ হচ্ছিল আজকের দিনটাও। মানে এই এক কাজ করতে যাই এটা হয় না, ওইটা করতে যাই এটা হয় না, তো একটু পেরেশানিও মাথায় কাজ করছিল। হয়তো বা সকাল থেকেই ইশারা ইঙ্গিত কিছু একটা আসছিল, একটু অ্যালার্ট থাকার জন্য। আমি বুঝতে পারিনি আসলে কি হবে। আর সকাল থেকে বাসায় ফোন দিচ্ছিলাম, আমার বাসায় ফোন দিচ্ছিলাম, কেউ ফোন রিসিভ করছিল না। এইদিকে আমার ছোট বোনকে নিয়ে একটু ব্যস্ত সবাই, তো হয়তোবা ভেবেছিলাম তাকে নিয়েই কোনো কাজ কিছু একটা চলছে, তার জন্যই হয়তোবা তারা ব্যস্ত আছে। কিন্তু ফোন দিচ্ছিল না কেউই, বা ফোন ধরছিল না কেউ। শুধু আমার বড় বোনের সাথে আমার কথা হয়েছে। আমার বড় বোনও একই কমপ্লেন করছে যে কেন ফোন ধরছে না কেউ বাসার। যাই হোক, এরপরে আমরা আবার বের হয়েছিলাম তাওহিদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তাওহিদের যে পেডিয়াত্রা আছে সে পেনশনে চলে যাবে, তো আমাদের নতুন পেডিয়াত্রা খোঁজ করতে হবে, এবং আজকেই সেটা লাস্ট ডেট ছিল। এর আগেও আমরা ট্রাই করেছি, হয়নি। এইখানে আবার হয়েছিল আরেকটা কাজ। আমি আর তাওহিদের বাবা দুইজন যখন ডাক্তারের ঠিকানায় যেতে নিয়েছিলাম, সেখানে আমাদের ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল।
সেটা হচ্ছে আমরা রাস্তা পার হচ্ছিলাম, আমরা সিগন্যাল মেনেই রাস্তা পার হচ্ছিলাম, মানে আমাদের জন্য সবুজ সিগন্যাল ছিল। হঠাৎ করে একটা গাড়ি এমন দ্রুত এসে সে সাইড দিয়ে, মানে ভাগ্য ভালো যে ব্রেক তারা শেষ মুহূর্তে ধরতে পেরেছে, নয়তো আজকে আমরা দুজনে হসপিটালে থাকতাম। একদম আমাদের কাছে এসে তারপরে ব্রেক ধরতে পেরেছে। আমি তো ভয় পেয়ে চিৎকার শুরু করে দিয়েছি, তাওহিদের বাবাও একটু ভয় পেয়েছিল। তবে আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, আমাদের গায়ের সাথে লাগে নাই, এটা হচ্ছে কথা। ব্রেক ধরতে পেরেছে, কিন্তু ভয় পেয়েছিল, একদম কাছে চলে এসেছিল। তো তখন একটু ভয় পেয়েছি। এরপরে আবার ভাগ্য ভালো যে তখন তাওহিদ সাথে ছিল না, তাহলে তো তাওহিদের বাবা হয়তো মারামারি শুরু করে দিত, এরকম কিছু একটা। দোষটা আমাদের ছিল না, আমরা আমাদের সিগন্যাল মেনটেন করেই আমরা যাচ্ছিলাম। যাই হোক, এরপর তাওহিদের থেরাপি শেষ হলো। থেরাপি শেষ করে তাওহিদের বাবা আবার গাড়ি পরিষ্কার করতে যাবে, কারণ কয়েকদিন ধরে এখানে যে বৃষ্টি হয়েছে বা হয় কাদা বৃষ্টি, গাড়ির চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। এই নিয়ে 1 মাসের মধ্যে কয়েকবার গাড়ি পরিষ্কার করা হয়েছে। কিছু করার নেই, গাড়ির অবস্থা এত খারাপ হয়ে যায়, না ধুলে আবার মনে হয় যে এটা কাদা মাটির ভেতর থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও দেখি, আসো, এই যে দাবানতে এদিকে করো। যাই হোক, সবাই মিলে ঘষে মেজে গাড়ি পরিষ্কার করে এবার বাসার দিকে রওনা দিব। আর ভালো গরম ছিল তখনও পর্যন্ত। আমি বাসায় একবার ফোন দিয়েছিলাম, কিন্তু তারপরও কেউ তারা ফোন রিসিভ করে নাই, এবং আমার বড় বোনের সাথেই কথা হলো। পরে ওকে বললাম যে তুমি ডাইরেক্ট কল দাও, আমরা অনলাইনে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছিলাম বা মেসেঞ্জারে কল দিচ্ছিলাম। পরে ওকে বললাম যে বড় তুমি ডাইরেক্ট কল দিয়ে দেখো কি অবস্থা, কেন ফোন ধরছে না বা কি। অন্ততপক্ষে একবার হলেও দিনে আমাদের কথা হয়, আমরা ডাইরেক্ট কল দিই বা অনলাইনে বা যেভাবেই হোক না কেন আমাদের কথা হয়। এরপরে আমার বড় বোন ডাইরেক্ট কল দেয়, সেটাও কেউ ফোন ধরছে না। আর আসল কথা হচ্ছে ফোন ধরবে কিভাবে, যখন আমরা ফোন দিচ্ছিলাম তখন আমার বাসার অবস্থা এত খারাপ, মানে বাসায় তখন আগুন জ্বলছে, সত্যি কথা যেটা, আগুন জ্বলছে। আল্লাহ হয়তোবা আমাদের জন্যই আমার বাপ মাকে রেখে গিয়েছে, নয়তো আমরা সেকেন্ডের মধ্যে এতিম হয়ে যেতাম। কাহিনী হচ্ছে আম্মু সিলিন্ডারে রান্না করছিল। আমাদের বাসায় সরকারি যে গ্যাসের লাইন সেটা আছে, তবে সেটা থাকে না, নামে মাত্রই আছে, এরকম আর কি। সিলিন্ডারেই রান্না করে, তো একটু রান্নাবান্না বেশি ছিল, তো তার জন্যই সিলিন্ডারে রান্না করছিল। এবং সিলিন্ডারের চুলা আর পাইপের ফাঁকা দিয়ে সম্ভবত একটু গ্যাস বের হচ্ছিল, সেখান থেকেই আগুন ধরে সেই গ্যাসটা প্রথমে রান্নাঘরের উপরের দিকে যায়। ভাগ্য ভালো যে জানালা খোলা ছিল, মোটামুটি একটু খোলামেলা পরিবেশই ছিল। তো সেটার মানে গ্যাসটা উপরে উঠে এরপরে আগুন ধরে গিয়ে পুরো রান্নাঘর, মানে যাতা রকমের অবস্থা, পুরো রান্নাঘর পুড়ে গেছে। আল্লাহই বাঁচিয়েছে, নয়তো তো কারো পক্ষে সম্ভব না। যেভাবে আগুন লেগেছে, আম্মুর বেঁচে থাকা বা আব্বুর বেঁচে থাকা, আমার ছোটো বোন বাসায় ছিল তাদের মানে ভালো থাকা। আমাদের রান্নাঘরে প্রায় সব পুড়ে গেছে, যা ছিল সব, টাইলসগুলো পর্যন্ত ভেঙে ভেঙে পড়েছে। এরপর আম্মুর রান্নাঘরে তো অনেক জিনিসই থাকে, তাই না, প্লাস্টিকের জিনিস বেশি থাকে, কাচের জিনিস থাকে, সেগুলো ফেটে গেছে এবং এত জোরে জোরে আওয়াজ হয়েছে, সব ফেটে একাকার অবস্থা। ব্লেন্ডার, উপরের যেই অ্যাডজাস্ট ফ্যান যেগুলো, সেটা গলে পড়ে গেছে। সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল যখন এই রান্নাঘরের পর্দা লাগানো ছিল, এই পর্দাতে যখন আগুন লেগে যায়। জানি না কিভাবে আল্লাহ কিভাবে কি রক্ষা করেছে বা কি হয়েছে না হয়েছে, যে এইদিকে পর্দা টাঙানো ছিল সেই পর্দাটা গলে এটাতে আগুন লেগে গেছে। এরপরে আম্মু আরও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল এবং সেকেন্ডের মধ্যে ভেবেছিল যে সব শেষ, হয়তো বা আর কিছুই করা সম্ভব না। আব্বু ঘুমেছিল, আব্বু হঠাৎ করেই ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে কিভাবে যেন আব্বু এই সিলিন্ডার একদম মানে বন্ধ করে। এরপরে পাশের বাসার আন্টি, উনি আশেপাশের মানুষজনকে ডেকে আনে, আশেপাশে আরও অনেক ভাইয়েরা ছিল, তারা আসে, এসে আসলে পানি দেয়, সিলিন্ডার বন্ধ করে। মানে কিভাবে যে কি হয়েছে এটা এখনও পর্যন্ত আম্মু ঠিকমতো বর্ণনা দিতে পারছে না, যে আসলে কি কি হয়ে গেল, কি হলো এগুলো। সবসময় আম্মু চুলা চেক টেক করে তারপরে রান্না শুরু করে, আজকে বিপদ হবে তো তার জন্যই হয়তো বা এই অবস্থা। পুরো রান্নাঘর আগুনে পুরো একাকার অবস্থা, ছাদ ফেটে গেছে, পাশের জানালার যে ফ্যান ছিল সেটা গলে গেছে, আমাদের রান্নাঘরে একটা র্যাক ছিল সাধারণত থাকে, সেইটা গলে গেছে।
এই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আব্বু আম্মু আমার ছোট বোন তারা সহি সালামতে আছে, তাদের কিছু হয় নাই। আব্বু একটু পুড়ে গেছে, হাতে হয়তো বা আগুন লেগেছে, পিঠে একটু আগুনের আঁচ লেগেছে, কিন্তু শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে। তবে মানসিক দিক থেকে খুব ভেঙে গেছে, কারণ এটা স্বাভাবিক একটা ভয়েরই একটা ব্যাপার, যেভাবে আগুন বের হয়েছে, যেভাবে কী হয়েছে না হয়েছে, এটা চিন্তারও বাহিরে। আসলে তখনও পর্যন্ত এই যে আমি এখন যে ভিডিওটা শেয়ার করছি, এখনও পর্যন্ত আমি জানতাম না যে আমার বাসায় কি হয়েছে। এরপরেই বিকালের দিকে আমার বড় বোন আবার আমার কাছে ফোন দিল, গ্রুপে ফোন দেওয়া হয়েছিল, তখনই আবার বললাম যে তুমি আর কিছু না, সরাসরি ফোন দিয়ে দেখো, আবারও ফোন দাও। এবং ওই সময় ও আসলে বাসায় ফোন না দিয়ে আমার মামাতো ভাইকে ফোন দেয়। আমার মামাতো ভাইও তখন ও বাসায় এসেছে মাত্র, ও আমাদের বাসায় ছিল, একটু বাইরে ছিল, তো বাসায় মাত্র এসেছে। এরপরে ওই মামাতো ভাইয়ের কাছেই এই আগুন লাগার খবর শোনার পর আমরা সরাসরি বাসায় ফোন দিই, এরপরেই জানি যে এই অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ মালের উপর দিয়ে গিয়েছে, আমার বাবা মা ভালো আছে, আমার বোন ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না আল্লাহ কী বিপদ থেকে কিভাবে বাঁচিয়েছে। এর জন্যই আসলে গতকাল সারাদিন হাত পা শুধু কেঁপেছে। রাত থেকে শুধু একটা জিনিসই চিন্তা করছিলাম, সেকেন্ডের মধ্যে আমরা ইতিম হয়ে যেতাম, আমার বাবা মা একসাথে দুনিয়া থেকে চলে যেত। আল্লাহ হয়তো আমাদের জন্যই ফেলে গেছে, আমি জানি না আসলে কিভাবে কি বুঝাবো। যাই হোক, দোয়া করবেন সবাই, আর সবাই সাবধানে থাকবেন সিলিন্ডার ব্যবহার করতে। আজকের মতো আল্লাহ হাফেজ। Allah Hafiz.